ওষুধের প্রতিটি বোতল বা ট্যাবলেট এক একটি গবেষণার ফলাফল। এগুলো মানুষের জীবন সংরক্ষণ করে। এই ওষুধ প্রতিদিন গ্রহণ করছেন প্রায় 50 লাখ মানুষ। সকালে একটি গ্রামীণ ক্লিনিকে চিকিৎসক যখন ছোট শিশুকে ওষুধ দেন বা শহরের আধুনিক হাসপাতালে রোগীর চিকিৎসা যখন নিশ্চিত হয়, সেখানে দেশের ফার্মাসিউটিক্যাল শিল্পের নিঃশব্দ তন্ত্র হয়ে কাজ করছে প্রায় 20,000 গবেষক, 50,000 ল্যাব টেকনিশিয়ান এবং আরও কয়েক লাখ কর্মী। তৈরি করেছেন তারা কয়েক বিলিয়ন ডলারের বাজার। অথচ বিশ্ব বাজারের তুলনায় বাংলাদেশের ওষুধ শিল্পের আকার এখনও নগণ্য। অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্স ক্রমবর্ধমান, কাঁচামালে বিদেশি নির্ভরতা আর সবশেষ ট্রিপস সুবিধা হারানোর শঙ্কায় শিল্পকে নতুন করে সংকটে ফেলেছে। সমাধান কি তা জানতে আজকের দ্য বিজনেস। আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। এ বিষয়ে কথা বলতে আমরা আমন্ত্রণ জানিয়েছি ফার্মাসিউটিক্যালস কোম্পানি বায়োফার্মা লিমিটেডের এমডি ও সিইও ডক্টর লকিয়তুল্লাহকে। আসুন তাকে স্টুডিওতে স্বাগত জানাই। থ্যাংক ইউ ভেরি মাচ। জনাব লকিয়তুল্লাহ, আপনাকে আমরা শুরুতেই স্বাগত জানাতে চাই। আমার আর আপনার এই আয়োজনের প্রথমবারের মতো সামনাসামনি কথা হচ্ছে, দেখা হচ্ছে, এবং যতটুকু আপনার চিকিৎসক হিসেবে অভিজ্ঞতা, তার থেকে আমার ধারণা বেশি অভিজ্ঞতা এখন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি রান করার ক্ষেত্রে আপনার, অথবা সমান সমান হবে জিনিসটা। কিন্তু সেই জায়গা থেকে আমি আসলে দুইটা আঙ্গিক থেকে আজকে আপনার অভিজ্ঞতার আলোকে বাংলাদেশের ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিটাকে আমি দেখতে চাই। এরকম ক্ষেত্রে যে আমরা বলি বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে বিপ্লব চলে এসেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এক ধরনের গতানুগতিকতার ভিতরে আমরা হয়তো আটকে যাচ্ছি নিজেরা। যদি আমরা অনেক ধরনের ইনোভেশন নিয়ে কাজ করছি, কিন্তু ধরেন আমি একটাই যদি নতুন ধরনের ওষুধের কথা বলি, এখন তো ভ্যাকসিন নিয়ে অনেক আলোচনা চলছে, জিন থেরাপি নিয়ে অনেক আলোচনা চলছে, সেল নিয়ে আলাদা আলাদা মানে ওষুধ তৈরির জন্য উদ্যোগ নেওয়া হয়েছে, যেটা ক্যান্সারে বেশ বড় ফলপ্রসূ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। যত রকম ইনোভেশনের কথা আমরা শুনি, আর আমরা আমাদের বাংলাদেশের ওষুধ শিল্পের বিবর্তনটাকে যদি দেখি, আমরা কতটা পিছিয়ে আছি বা এগিয়ে আছি, নাকি সাথে সাথে এগোচ্ছি? আপনাকে অনেক ধন্যবাদ। আমি যমুনা টিভির অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সভায় আসতে পেরে, কিছু বলতে পেরে আমি চেষ্টা করব বলতে যা দেশের মানুষের জন্য, জনস্বাস্থ্যের জন্য কাজে আসবে বলে আশা রাখছি। ওষুধ শিল্পে বাংলাদেশ অনেক সাকসেসফুল, এতে কোনো সন্দেহ নেই। তবে কার সাথে তুলনা করলে আমরা সাকসেসফুল, প্রশ্নটা সেখানে। মূলত আমরা জানি বাংলাদেশ এখনও স্বল্পোন্নত দেশের কাতারেই রয়ে গেছে, যদিও আমরা অপেক্ষা করছি এলডিসি গ্র্যাজুয়েশনের। স্বল্পোন্নত যে দেশগুলো রয়েছে এর মাঝেই বাংলাদেশ সর্বোচ্চ আসনে আছে। স্বল্পোন্নত দেশগুলোর মধ্যেই বাংলাদেশ সর্বোচ্চ উন্নত। বিষয়টি এমন বললেই যথার্থ বলে আমার কাছে মনে হয়। বিষয়টি এমন নয় যে বাংলাদেশ গ্লোবাল পার্সপেক্টিভে উন্নত দেশ কিংবা উন্নয়নশীল দেশগুলোর সাথে পাল্লা দিয়ে ওষুধ শিল্প গ্রো করেছে, তা নয়। কিন্তু বাস্তব হচ্ছে বাংলাদেশের ওষুধ শিল্প যতটুকু উন্নত হয়েছে, একটি স্বল্পোন্নত দেশ হিসেবে এটি অত্যন্ত মর্যাদার জায়গায় পৌঁছেছে, গর্বের জায়গায় পৌঁছেছে, আমরা গর্ববোধ করার মতো জায়গায় পৌঁছেছে। কেননা বাংলাদেশ ছাড়া যে 50টির মতো যে স্বল্পোন্নত দেশ রয়েছে, কোনো একটি দেশও বাংলাদেশের কাছাকাছিও আসতে পারেনি ওষুধ শিল্পে। আর বাংলাদেশে একমাত্র সায়েন্টিফিক ইন্ডাস্ট্রি যেটা ডেভেলপ করেছে সেটা হচ্ছে ওষুধ শিল্প। আমরা বাংলাদেশে সরকারকে সেকেন্ড হাইয়েস্ট ট্যাক্স পেইং ইন্ডাস্ট্রি হচ্ছে ঔষধ শিল্প। আর ঔষধ শিল্পের মতো আরেকটি কোনো শিল্প রসায়নে, বিজ্ঞানে, প্রযুক্তিতে বাংলাদেশে সার্বিকভাবে ডেভেলপ করেনি। হয়তো কোনো কোনো সেক্টরে দু একটা কোম্পানি ডেভেলপ করেছে, যেমন ইলেকট্রনিক্সে কিছু কোম্পানি বাংলাদেশে ডেভেলপ করেছে। উই ক্যানট সে দ্যাট আমরা সারা বাংলাদেশের টোটাল রিকোয়ারমেন্টের ম্যাক্সিমাম এখান থেকে ফিট করতে পারছি। আর ওষুধ শিল্পের বেলায় হচ্ছে
বাংলাদেশের রিকোয়ারমেন্টের 98 থেকে 99%, কখনো বলা হয় 99% অ্যাভাব, except a few exceptional high-end products যেমন অ্যান্টি ক্যান্সার, ভ্যাকসিনস, সাম বায়োটেক্স প্রোডাক্টস, এগুলো ছাড়া বাংলাদেশের লোকাল কোম্পানিজগুলো টোটাল জনসাধারণের, এই বিশাল জনগোষ্ঠীর টোটাল রিকোয়ারমেন্টের 99% প্রোডাক্ট ডোমেস্টিক প্রোডাকশন থেকে সরবরাহ করছে, যেটা বাংলাদেশের নয়, শুধু সারা পৃথিবীর স্বল্পোন্নত দেশগুলোর মাঝে দ্বিতীয় কোনো দেশ নেই। বাংলাদেশের সাথে অন্য দেশগুলোর পার্থক্য অনেক বেশি মার্কের ব্যবধানে তারা পেছনে পড়ে আছে। আর উল্লেখযোগ্য হচ্ছে বাংলাদেশ নিজের চাহিদা মেটানোর সাথে সাথে 150টিরও অধিক দেশে রপ্তানি করছে। তো প্রশ্ন হচ্ছে, আপনি যেটা বলছিলেন যে আমরা শুনছি আমরা অনেক দূরে এগুচ্ছি, সেটা কেমন, কোন মাত্রায়, সেই জায়গাটা আমাদেরকে বিশ্লেষণ করার সময় এসেছে দুটো কারণে আমার দৃষ্টিতে। একটা কারণ হচ্ছে আমরা একটা লেভেলে পৌঁছাতে পেরেছি, অতএব আমাদেরকে নেক্সট স্টেপে যাওয়ার জন্য সিরিয়াসলি প্রস্তুতি নেওয়া উচিত, প্রচেষ্টা চালানো উচিত। দ্বিতীয় কারণটা হচ্ছে আমরা তো ছিলাম এবং আছি স্বল্পোন্নত দেশে। আগামী বছরে আমাদের যে এলডিসি গ্র্যাজুয়েশনের যে কথা রয়েছে, এলডিসি গ্র্যাজুয়েশনের প্রক্রিয়া শুরু হলেই ওষুধ শিল্প একটি মারাত্মক চ্যালেঞ্জের মধ্যে পড়ার সমূহ সম্ভাবনা রয়েছে বাংলাদেশে, এবং সেই চ্যালেঞ্জ কাটাতে পারলে আমাদের যে অগ্রযাত্রা এটা অব্যাহত থাকবে, অন্যথায় এই অগ্রযাত্রা ব্যাহত হওয়ার ভীষণ এবং মারাত্মক সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আমরা ক্ষতিগ্রস্তও হতে পারি। আমি একটু জুড়ে দিতে চাই একটা প্রশ্ন, যেহেতু এই প্রসঙ্গটা চলেই আসলো, সেটা হচ্ছে যে এই যে এলডিসি গ্র্যাজুয়েশন সেটা হয়ে গেলে আমাদের দেশে ওষুধের দাম বেড়ে যাবে, এটা হচ্ছে সবচেয়ে সহজ ব্যাখ্যা। কারণ হচ্ছে আমরা যে ওষুধের অ্যাক্সেসগুলো খুব ইজিলি এখন এলডিসি হিসেবে পাই, পরবর্তীতে আমরা সেগুলো এতটা সহজে পাবো না। যদি তাই হয়ে থাকে, এই এলডিসি গ্র্যাজুয়েশন 2024-এ হওয়ার কথা ছিল, কোভিডের কারণে সেটা 2 বছর পিছিয়ে 26-এ গেল। আপনারা তো বরাবরই জানতেন যে এটা হয়ে যাবে, এই প্রস্তুতিটা যে নেওয়া গেল না, যে কারণে এখন ফার্মাসিউটিক্যালস কোম্পানির প্রতিনিধিরা সবসময় আপনারা বলছেন যে এটা একটু পেছানো উচিত, 2032-এ যাওয়া উচিত, এমন কথাও সংবাদ সম্মেলন করে বলা হয়েছে। প্রশ্নটা হচ্ছে, এই যে প্রিপারেশনটা নেওয়া গেল না, এই দায়টা আসলে কার? তখন তো বিগত সরকার ছিল, এই সরকার 1.5 বছর হয়ে গিয়েছে, বা আপনারা কাদের আসলে প্রস্তুতির অভাব ছিল? আসলে এই প্রস্তুতিটা শুধুমাত্র শিল্পের মাধ্যমে সম্ভব নয়, শিল্প উদ্যোক্তাদের মাধ্যমে সম্ভব নয়। এই প্রস্তুতির জন্য সরকার, শিল্পোদ্যোক্তা বা শিল্পের মালিকবৃন্দ এবং যে একাডেমিক ইনস্টিটিউশনস, যে ইউনিভার্সিটিস, যারা দক্ষ জনবল তৈরি করছে এই সেক্টরের জন্য, তাদের মাঝে একটা সমন্বয় প্রয়োজন। সবচেয়ে বেশি প্রয়োজন সরকারের অভিভাবকত্ব, সরকারের ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি পলিসি, সরকার এবং ইন্ডাস্ট্রির মাঝে আপডেটেড কমিউনিকেশনস অ্যান্ড প্রবলেম সলভিং। এই কাজগুলো যদি করা যায় তাহলে আমরা যতটুকুন পিছিয়েছি এটা সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে পথ মসৃণ করবে বলে আমি মনে করি। তবে আপনি যে কথাটি বলেছেন, কেন 2 বছর পেছানোর পরও আমরা পিছিয়ে আছি, এর দায়টি দায় কাউকে দেয়া সঠিক হবে কি না আমি ওভাবে বলতে চাই না। আমি বলতে চাই এখানে একটি সমন্বিত উদ্যোগের মারাত্মক ঘাটতি ছিল। আর নতুন যে সরকার এসেছে, এই সরকারকে এর জন্য কোনো দায় দেওয়ার সময় এখনো হয়নি। কারণ এই সরকার যে প্রেক্ষাপটে এসেছে এবং যে কদিন পার করেছে, প্রায় 1 বছর, এর মধ্যে ইন্ডাস্ট্রি ইভলিউশনের জন্য, ইন্ডাস্ট্রিয়াল ইভলিউশন এবং ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট সময় বলে আমি মনে করি না। এই গভর্নমেন্ট যে কাজটা করতে পারতেন বা করা উচিত,
সেটা হচ্ছে এখনও সময় শেষ হয়ে যায়নি ইন্ডাস্ট্রির সাথে আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো, বিশেষ করে ওষুধ শিল্প যেহেতু স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্ডারে অধীনে, এখানে একটি ব্যাপক সমন্বিত পরিকল্পনার প্রয়োজন। অন্যথায় আমরা হয়তোবা দোষারোপ করতে পারবো, একদিকের বল আরেক দিকে ঠেলে দিতে পারবো। আমরা বলতে পারবো অমুক সহযোগিতা করেনি বিধায় আমরা এগুতে পারিনি, সরকার সহযোগিতা এতটুকুন করেছে, এতটুকুন করা দরকার ছিল। এসব আলোচনা করা যাবে, বিশ্লেষণ করা যাবে, দায় এড়ানো যাবে, কিন্তু ইন্ডাস্ট্রির তো কোনো লাভ হবে না, এবং দেশের মানুষের কোনো লাভ হবে না, দেশের অর্থনীতির কোনো লাভ হবে না, এবং আমরা পিছিয়েই যাব। তো সেক্ষেত্রে আমি বলবো এখন যে আমরা আমাদের যে ওষুধ শিল্প সমিতি যেটা আহ্বান জানাচ্ছে সরকারকে, যেটাকে একটু পিছিয়ে দিয়ে দেওয়ার জন্য তৎপরতা চালাতে, এটা অত্যন্ত যৌক্তিক সারা পৃথিবীর পার্সপেক্টিভে। এমন কোনো দ্বিতীয় রাষ্ট্র নেই যে স্বল্পোন্নত দেশগুলোতে বাংলাদেশের মতো ওষুধ সরবরাহ করতে পারবে কম মূল্যে। তাহলে পৃথিবীর মানুষের জন্য, বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের অর্থনীতির জন্য, বাংলাদেশের একমাত্র বিজ্ঞানভিত্তিক বিকাশমান শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই ট্রিপস এক্সামশনের যে বিষয়টি, এটি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন তথা WTOর সাথে যথার্থভাবে আমাদের দেশের সরকারের আলোচনা করে এটাকে পিছিয়ে নিয়ে যাওয়া প্রয়োজন। আমি উল্লেখযোগ্যভাবে এখানে বলতে চাই, আমাদের দেশে যে 82 দিকে যে ওষুধ নীতিমালা হয়েছে, দেখুন 82 থেকে এখন 2025, 18 যোগ 25 অর্থাৎ 42-43 বছর, 4 দশকের বেশি সময় লেগেছে বাংলাদেশে এই ওষুধ শিল্পটা আজকের এই অবস্থায় আসতে। তো তখন কিভাবে এটা হয়েছে? তখন থেকে এই 42-43 বছরের শিল্পের বিকাশ কিভাবে হলো? এটা কি সরকার করেছে? এটা কি শুধু ওষুধ শিল্পের মালিকরা করেছে? এটা কি শুধু বাংলাদেশের সায়েন্টিস্টরা করেছে? আমি বলবো না, একক ক্রেডিট এখানে কেউ নিতে পারবে না। তবে আমার কাছে অধিক ক্রেডিট হচ্ছে সরকারের, কেননা আমাদের তৎকালীন সরকার যে ওষুধ নীতি প্রণয়ন করেছে, এই প্রণয়নটা ছিল দেশের নিজস্ব শিল্পের উন্নতি, অগ্রগতি, ক্রমবিকাশ এবং ক্রমোন্নতির জন্য অত্যন্ত ফ্রেন্ডলি। তাহলে বর্তমান সরকারকেও ওই 82 ওষুধ নীতিকে ফলো করে নেক্সট স্টেজে, নেক্সট চ্যালেঞ্জেসগুলোকে ফেস করার জন্য এবং ফেস করে এগিয়ে যাওয়ার জন্য নতুন করে শিল্পনীতি মাঝে কিছু পরিবর্তন আনতে হবে, যেখানে উদ্যোক্তারা চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য উদ্বুদ্ধ হয়, যেখানে বিজ্ঞানীরা গবেষণা করার জন্য অনুপ্রাণিত হয়, যেখানে দেশের মানুষ সাহস পায় যে আজ থেকে 40 বছরেরও আগে আমাদের দেশে যে নীতি হয়েছিল, যার কারণে আমরা পৃথিবীতে সবচেয়ে কম দামে ওষুধ কিনে খেতে পারছি, খাওয়াতে পারছি, 150টা দেশের অধিক দেশে আমরা রপ্তানি করতে পারছি। এই বিষয়টা যদি, এই আস্থাটা আসে, তখন সবাই আমি মনে করি আনন্দ চিত্তে আরও বেশি এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আমি যে কতটা নতুনত্ব আসলে আমাদের ওষুধ শিল্পে আনা যাব, এই প্রসঙ্গে আসবো একটি বিরতির পর। বিরতি নিয়ে ফিরে এসে আমরা একটু আপনাদের ইনোভেশন সম্পর্কে জানবো। দর্শক, একটি বিরতির পর বায়োফার্মার এমডির সাথে খুব দ্রুত ফিরবো, আমাদের সাথেই থাকুন। আরেকবার স্বাগত, আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন বায়োফার্মা লিমিটেডের MD ও CEO ডক্টর লকিউতুল্লাহ। যেটা বলছিলাম, আপনাদের ইনোভেশন নিয়ে আমি একটু কথা বলতে চাই। আপনাদের যে অবস্থান এই মুহূর্তে, তাতে মনে হচ্ছে যে আপনারা যেই কম দামি ওষুধগুলো তৈরি করতেন, সেটাই আপনারা যাতে অন্যান্য দেশে এবং বাংলাদেশের চাহিদা মিটিয়ে তৈরি করতে পারেন, সেই সুযোগটা আপনারা আরও কিছুদিন চাচ্ছেন। খুবই যৌক্তিক, কোনো সমস্যা নেই। প্রশ্ন হচ্ছে নতুনত্ব নিয়ে আমরা আসলে কাজ করছি কিনা। আমি জাস্ট একটা এক্সাম্পল দিই। এখন তো দেখি যে কম্বিনেশন থেরাপি নিয়ে অনেক ধরনের কাজ হয়, টার্গেটেড মেডিসিন তৈরি করা হয়, অর্থাৎ শরীরের যেই অঙ্গে সমস্যা সেইটাকে টার্গেট করে একটা কাস্টম মেড ওষুধ তৈরি করা হচ্ছে।
প্রযুক্তি ডিভাইসের সাথে ওষুধকে একসাথে মিলিয়ে কিভাবে কম্বিনেশন থেরাপি দেওয়া যায় সেগুলো নিয়ে ইনোভেশন কাজ করছে। আমি তো দেখতে পাচ্ছি যে লাইফস্টাইল ডিজিজের প্রবণতা বাংলাদেশে বেড়ে যাচ্ছে, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, ওবিসিটি, এগুলো এখন প্রতিনিয়ত বাংলাদেশে বেড়ে যাচ্ছে। এই ধরনের ইনোভেশনগুলো নিয়ে আমরা ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো কতটা ভাবছে, কতটা করছে, কতটা বিনিয়োগ করছে? আপনি অত্যন্ত সময় উপযোগী একটি প্রশ্ন করেছেন বিশ্ব প্রেক্ষাপটে। আমি বিষয়টাকে দুভাবে বলতে চাই। পৃথিবীটা তো আমাদের হাতের মুঠোয় বা আঙ্গুলের টিপের নিচে পৃথিবী, যেখানে যাই ঘটছে আমরা মুহূর্তে জানতে পারছি। সেক্ষেত্রে এই মুক্ত জ্ঞান প্রবাহের যুগে আমরা আশা করতেই পারি টু ডেভেলপ মাইসেলফ, টু ডেভেলপ আওয়ার কান্ট্রি, টু ডেভেলপ আওয়ার ইন্ডাস্ট্রি। এখানে একটা বিষয় প্রথম বিবেচনায় নিতে হবে যে আমাদের দেশ কোথায়, আমাদের দেশের ইকোনমি কোথায়, আমাদের সামর্থ্য কতটুকুন আছে। এটার উপর ভিত্তি করেই আমাদেরকে বৈশ্বিক প্রতিযোগিতায় নামার বিষয়টি বিবেচনায় নিতে হবে। আমি প্রথমে বলতে চাই ইনোভেশনের জায়গায় আমরা অবশ্যই বলার মতো যথেষ্ট এগুতে পারিনি এখনো। এটা যেহেতু আমাদের পার ক্যাপিটা ইনকাম, আমাদের দেশের ইকোনমির যে সাইজ, আমাদের এডুকেশনের যে স্ট্যান্ডার্ড, রিসার্চের জন্য আমাদের যে বরাদ্দ, এগুলো বিবেচনা করলেই অত্যন্ত পরিষ্কার হয়ে যাবে যে রিসার্চে, ইনোভেশনে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে সত্যিকার অর্থে আমরা ভালো করতে পারছি না। তাহলে এই ভালো করতে না পারাটা, এটা কি ওষুধ শিল্প চাইলেই তারা একা করে ফেলতে পারবে? না, তারা পারবে না। প্রথমেই এখানে আবারও ঘুরে ফিরে আমাদের সরকারকে তার যে পঞ্চবার্ষিক পরিকল্পনা রয়েছে, সরকার দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে পরিকল্পনা রয়েছে, এলডিসি গ্র্যাজুয়েশনে আমরা যে ডেভেলপিং কান্ট্রির স্টেজে যাচ্ছি, সেখানে যাওয়ার জন্য আমাদের যে পরিবর্তনগুলো করা প্রয়োজন, এটা শুধুমাত্র একটি ইন্ডাস্ট্রি, একটা সেক্টরের ইন্ডাস্ট্রি কাজ করলে এটা হবে না। তাহলে কি করতে হবে? সরকারকে এটার উদ্যোগ নিতে হবে, ইন্ডাস্ট্রিয়ালিস্টদেরকে এখানে বিনিয়োগ বাড়াতে হবে, ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন লাগবে। সারা পৃথিবীতে যেমনটি আপনি বলছিলেন যে এখন মেডিসিনের কোয়ালিটিতে চেঞ্জ আসছে, ড্রাগ ডেলিভারি সিস্টেমে চেঞ্জ আসছে, ট্রিটমেন্ট মডিউলে চেঞ্জ আসছে, ট্রিটমেন্ট রেজিমে চেঞ্জ আসছে, স্টাইলে চেঞ্জ আসছে। এই চেঞ্জটা আমরা কিভাবে ওষুধ শিল্প এখানে অবদান রাখার জন্য গবেষণা কর্মে নিজেদেরকে নিয়োজিত করছে। আপনি যা বলেছেন এর মাঝে আমি প্রথম কিছু কথা বলতে চাই যেটা পজিটিভ, সেটা হচ্ছে আমাদের দেশে কিছু কোম্পানি যারা রিচ কোম্পানি, বড় বড় কোম্পানি, ওনারা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে কিছু বিনিয়োগ করছেন। এই বিনিয়োগটা প্রয়োজনের তুলনায় মোটেও উল্লেখযোগ্য নয়। আর আমাদের দেশের বেশিরভাগ কোম্পানি ডোমেস্টিক মার্কেটে প্রোডাক্ট বিক্রি করার মাধ্যমেই টিকে আছে। আর আমাদের সবার টার্গেট হচ্ছে ডোমেস্টিক মার্কেট, কেননা আমাদের ডোমেস্টিক মার্কেট সাইজটা অনেক বড়। এলডিসি গ্র্যাজুয়েশনের পরে কি কি ইম্প্যাক্ট হতে পারে এই ব্যাপারে আমি বলবো আমাদের সরকারেরও সচেতনতার ঘাটতি ছিল, ইন্ডাস্ট্রি অ্যাজ এ হোল এই ব্যাপারে অ্যাওয়্যার ছিল না। ইন্ডাস্ট্রিতে যারা প্রথম সারির, যারা ব্যবসায়িক সাইজে বড়, তারাই শুধুমাত্র মোটামুটি একটা লেভেলে সচেতন ছিল। তারা নিজেদের ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করার জন্য চেষ্টা করেছে এবং করছে, ইনফ্রাস্ট্রাকচারের জন্য তারা বিনিয়োগ বাড়াচ্ছে। এই কোম্পানির সংখ্যা অনেক বেশি নয়,
হাতে গোনা অল্প, এবং তারা সবাই নিজেকে টিকিয়ে রাখার জন্য, নিজের অস্তিত্বকে জানান দেওয়ার জন্য এবং নিজের অস্তিত্ব যেন ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য কাজ করছে। এখানে যে কোলাবোরেটিভ ওয়ার্ক আন্ডার দি গাইডলাইন্স অফ দি গভর্নমেন্ট, under any objectives or under any aims or goals determined by the government or determined by the government and industry leaders, এরকম কিছু হয়নি। এখন আসুন যে বিষয়টি আপনি অবতারণা করেছেন, এই যে ডিজিজ প্যাটার্ন এবং ট্রিটমেন্টে যে পরিবর্তন হয়েছে, সেখানে আমাদের ইন্ডাস্ট্রি কি উদ্যোগ নিয়েছে। আমাদের ইন্ডাস্ট্রির উদ্যোগের মাঝে অত্যন্ত উল্লেখযোগ্য উদ্যোগ হচ্ছে যে লাইফস্টাইল ডিজিজ, যেটা আপনি বলছেন, ডায়াবেটিস, অ্যান্টি ডায়াবেটিক যে প্রোডাক্টসগুলো এসেনশিয়ালি নিডেড, আমার মনে হয় এর সবকটি প্রোডাক্টসই আমাদের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো এখন তৈরি করছে। ইনসুলিন গুটি কতক কোম্পানি তৈরি করছে, খুবই অল্প সংখ্যক। সেক্ষেত্রেও ইনোভেশন অবশ্যই আছে। আপনারা খেয়াল করেছেন যে আগে সুই দিয়ে যেভাবে ইনসুলিন দিতে হতো, এখন এটার ডেলিভারি সিস্টেম চেঞ্জ হয়েছে, পকেটে করে নিয়েও ইনসুলিন ঘুরে যাচ্ছে, ফ্রিজে রাখার প্রয়োজন পড়ছে না এবং যে কোনো সময় ইউজ করতে পারছে। ডায়াবেটিসের ট্রিটমেন্টের ক্ষেত্রে যে ড্রাগসগুলো প্রয়োজন এবং যে ইউজেস, যে প্যাকেজিং স্টাইলস, এগুলোতে পৃথিবী যেভাবে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশের অবস্থান পেছনে বলা যাবে না খুব বেশি, যেহেতু স্টিল উই আর ইন এলডিসি এবং ডেভেলপ কান্ট্রির সাথে আমরা কম্পিট করার মতো সিচুয়েশানে নেই। তবে তাদের কাছাকাছি আমি বলবো ডায়াবেটিসের ট্রিটমেন্টের ক্ষেত্রে আমাদের দেশ পৌঁছেছে এবং অ্যান্টি হাইপারটেনসিভ যেসব প্রোডাক্টসগুলো, কার্ডিয়াক ডিজিজের যে প্রোডাক্টসগুলো, এগুলো মোস্টলি আমাদের দেশের মোস্ট অফ দি ড্রাগস অ্যাগেইন এসেনশিয়ালি যেগুলো আমাদের দৈনন্দিন চিকিৎসা কার্যক্রমে দরকার পড়ে, এগুলোর অলমোস্ট সবগুলোই বাংলাদেশের ওষুধ কোম্পানিগুলো, ওষুধ শিল্প প্রস্তুত করছে। অবিসিটির ওষুধ উৎপাদনের ক্ষেত্রে আমরা এখনও পিছিয়ে আছি। ক্যান্সার প্রোডাক্ট উৎপাদনে আমরা পিছিয়ে আছি একদিক দিয়ে, এটা সঠিক। আবার ক্যান্সারের প্রোডাক্ট আমরা এক্সপোর্টও করছি। এখন বিষয়টা হচ্ছে যে টার্গেট থেরাপির কথা যেটা বলেছেন, ওটা সব কিছু ওষুধ শিল্পের সাথে জড়িত নয়। এখানে এটা জনস্বাস্থ্যের একটা কম্প্রিহেন্সিভ পরিকল্পনার সাথে জড়িত, যেখানে স্বাস্থ্য মন্ত্রণালয়, সরকার, ডক্টরস, নার্সেস এবং ওষুধ শিল্পের উৎপাদন, এই সব কিছু মিলিয়েই জনস্বাস্থ্য নিশ্চিত করার বিষয়টি জড়িত। এখানে ওষুধ শিল্পের অংশগ্রহণটা আসলে মেডিসিন প্রধানত। আর আপনি যেটা বলছেন যে এখন যে কম্বাইন্ড থেরাপি যেগুলো আসছে, সেখানে যে মেশিনারিজের দিকগুলো যেগুলো বলছেন, ডিভাইসের কথা বলছেন, এই ডিভাইস ইন্ডাস্ট্রিতে এখনও বাংলাদেশে বিনিয়োগটা তেমনটি হয়নি। এমন এক সময় ছিল কিছুই হতো না, ইভেন সিরিঞ্জটাও আমাদেরকে ইম্পোর্ট করে আনা লাগতো এবং একটা ব্লাড ব্যাগ বিদেশ থেকে আনা লাগতো, একটা স্যালাইন ব্যাগ বিদেশ থেকে আনা লাগতো। এই জায়গাগুলোতে আমাদের দৃশ্যমান অগ্রগতি ঘটেছে। আর আপনি যেদিকে, আমি যদি বুঝে থাকি যেদিকে ইঙ্গিত করছেন, ধরেন এখন আমরা ইনসুলিন দিচ্ছি খাবারের আগে, ঘুমানোর আগে, বিভিন্নভাবে ইনসুলিনের প্রয়োগ হচ্ছে। কিন্তু পৃথিবীতে দেখা যাচ্ছে এখন যে ডিভাইসগুলো এসছে, একটা প্যাচ, এটা লাগালে এটা অটো আপনার বডিতে, আমার বডিতে, মানুষের বডিতে সুগারকে কন্ট্রোল করছে এবং সেই প্রয়োজন মাপিক ওখান থেকে ইনসুলিন রিলিজ করছে। একটা প্যাচ এর লাইফ যদি 15 days হয়, তাহলে তাকে প্রতিদিন একবার, দুবার, চারবার, কেউ 4 বারও ইনসুলিন নিতে হয়। তাহলে অতবার ফুটো করতে হয় না শরীরে। এই কষ্টটা কমানোর জন্য এগুলো অত্যন্ত কার্যকর। কিন্তু এটা আমাদের দেশে এখনও উৎপাদন শুরু হয়নি। উৎপাদন শুরু অসম্ভব এটা আমি বলবো না, তবে এর জন্য ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে, এর জন্য বিনিয়োগ বাড়াতে হবে, এই জন্য গভর্নমেন্টের গাইডলাইন এবং প্রণোদনা লাগবে,
এর জন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং ইনভেস্টররা যৌথভাবে বসে আগামী দিনের পরিকল্পনাটা করতে হবে। আমি একটা আঙ্গিক যোগ করতে চাই জনাব লকিয়তুল্লাহ। আমি প্রশ্নটা আপনার কথা শুনতে শুনতে আমার মাথায় আসলো, তারপর আমরা একটা বিরতি নিব। খুব বেশি সময় হয়তো দিতে পারবো না, কিন্তু প্রশ্নটা আমি করতে চাই, কারণ আপনি একই সাথে চিকিৎসক, তো এই বাস্তবতাটা আপনি খুব ভালো মতো বোঝেন। এক ধরনের ডিবেট আছে যে আমরা যখনই আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আলোচনা করি, হসপিটালগুলোর সিচুয়েশন, শহর এবং প্রান্তিক নিয়ে আলোচনা করি, আমরা সরকারের ওপর এক ধরনের দোষারোপ করি যে প্রপার ইনভেস্টমেন্ট হচ্ছে না। বাট অ্যাপার্ট ফ্রম প্রডিউসিং মেডিসিন, আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিগুলো কেন আমাদের হসপিটালগুলোতে আরও বড় পরিসরে আমি বিনিয়োগ বলি বা জয়েন্ট কোলাবোরেশন বলি, এগুলোতে কেন গেল না? বরং আমরা এরকম দেখেছি যে কোম্পানির ফার্মাসিউটিক্যালস আছে তারা নিজের একটা হাসপাতাল দিয়ে বসেছে, কিন্তু এই গভর্নমেন্ট এন্ডের যে হসপিটালগুলো আছে, সাধারণ মানুষের যে মানে গতানুগতিক চিকিৎসাগুলো রয়েছে, প্রতিদিনের চিকিৎসাগুলো রয়েছে, এগুলোতে আপনাদের কন্ট্রিবিউশন আসলে কেন বাড়ছে না? সারা পৃথিবীর পার্সপেক্টিভে ইন্ডাস্ট্রি কতটুকু এখানে ভূমিকা রাখে? আমরা যদি বিশ্বব্যাপী যে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ অ্যান্ড ইন্ডাস্ট্রি পার্টিসিপেশনকে আমরা মূল্যায়ন করি, আমরা দেখব ওষুধ কোম্পানি ওষুধই উৎপাদন করে। এর সাথে তারা আর কি কাজ করে? এর সাথে তারা একাডেমিক ইনস্টিটিউশনস, ইউনিভার্সিটিজ, ইনোভেশনগুলো নিয়ে তারা হসপিটালের সাথে কাজ করে। তারা পার্টিকুলার ডিপার্টমেন্টস, অনুষদগুলোর সাথে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো জয়েন্ট কোলাবোরেশনে মেডিসিনকে মোর ইফেক্টিভ করার জন্য, ইনোভেশনের জন্য, সেখানে আর কিভাবে কি করলে ওষুধের ইফিসিয়েন্সি, ইফেক্টিভিটি বাড়ানো যায়, অথবা নতুন কোনো ড্রাগ উৎপাদন করা যায় কি না যেগুলো এর চেয়ে বেশি ইফিসিয়েন্ট অ্যান্ড ইফেক্টিভ, এটার জন্য ওষুধ কোম্পানিগুলো একাডেমিয়াতে ইনভেস্ট করে জয়েন্ট কোলাবোরেশনে। আমাদের দেশে এই কালচার এখনও উল্লেখযোগ্যভাবে গড়ে ওঠেনি। আরেকটা কাজ যেটা করে ওষুধ কোম্পানিগুলো, সেটা হচ্ছে ডাক্তারদের সাথে হসপিটালে তারা এক ধরনের কোলাবোরেশনে কাজ করে। এই কালচারটাও দৃশ্যমানভাবে আমাদের দেশে গড়ে ওঠেনি। কেন গড়ে ওঠেনি? এটার কারণ হচ্ছে মোটা দাগে কিছু কোম্পানি ছাড়া বাকিদের এটার অর্থনৈতিক সামর্থ্য নেই। 2 নম্বর হচ্ছে এই যে টাকাটা তারা এখানে ইনভেস্ট করবে, ইনভেস্ট করার ক্ষেত্রেও গভর্নমেন্টের, সরকারের একটা পলিসি লাগবে। এই টাকাটা যদি এখানে ইনভেস্ট করে, গভর্নমেন্ট কি এটাকে ট্যাক্স ফ্রি করবে? গভর্নমেন্ট এটার জন্য কি তাদেরকে এনকারেজ করবে? এটার পেছনে কি গভর্নমেন্টের কোনো পলিসি সাপোর্ট থাকবে? একটা কম্প্রিহেন্সিভ ইস্যু এখানে জড়িত। আমি মনে করি অ্যাগেইন সরকারকেই যে এখানে উদ্যোগ নিতে হবে। আপনাদেরও যে উদ্যোগ, আমি মনে করি এটা সার্বিকভাবে পলিসি প্রণয়ন করার ক্ষেত্রে সব স্টেক হোল্ডারদেরকে উদ্বুদ্ধ করবে, এবং আমাদের দেশকে নিয়ে যারা ভাবনাশীল চিন্তক ব্যক্তিরা তাদের মতামত ব্যক্ত করার ক্ষেত্রে আরও উদ্যোগী হবেন, আগ্রহী হবেন। আমি আশা করছি তখন আমরা আরও এগিয়ে যেতে পারব। ডেফিনেটলি। আমরা আরেকটি বিরতি নিব, বিরতির পর ফিরে এসে আমরা নতুন প্রজন্মের পাঠানো র্যাপিড ফায়ার প্রশ্নগুলো আপনাকে করবো, আরও কিছু প্রশ্নের বড় করে উত্তরও জানবো। দর্শক, এটি বিরতির পর আবারও ফিরছি, আমাদের সাথেই থাকুন। আরেকবার স্বাগত, আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন বায়োফার্মা লিমিটেডের এমডি ও সিইও ডক্টর লকিয়তুল্লাহ। আমরা র্যাপিড ফায়ার প্রশ্নগুলো করবো বলেছিলাম, ইয়াং জেনারেশনের পাঠানো প্রশ্ন, তারা একটু চটপট করে উত্তর চায়। আমরা শুরু করছি। প্রথম প্রশ্ন আপনাকে দিতে চাই, 10টা করবো। 1 নম্বর প্রশ্ন, তারা জানতে চায় ওষুধ বিক্রি বা ব্যবহারে রোগীর সবচেয়ে বড় ভুল অভ্যাস কোনটি এই মুহূর্তে বাংলাদেশে আপনার কাছে মনে হয়? দোকানে গিয়ে ওষুধ কিনে ফেলা, নিজে ডাক্তার হিসেবে। ওকে। 2 নম্বর, বাংলাদেশের কোন নতুন বাজারে রপ্তানির খুব ভালো সম্ভাবনা আছে বিদেশে? স্টিল মানি আর্ন করার স্কোপ হচ্ছে অন্যান্য লিস্ট ডেভেলপ কান্ট্রিতে, তবে স্কোপ রয়েছে ইউএস মার্কেটে ঢোকা, যদিও অত্যন্ত কঠিন। ওকে। 3 নম্বর প্রশ্ন, ওষুধের সিকিউরিটি নিয়ে মানুষের মাঝে সবচেয়ে বড় ভুল ধারণা কোনটি? মানুষ মনে করে ওষুধের মান ঠিক আছে, তো এতগুলো কোম্পানি। ওকে, কিন্তু সেটা সবসময় যাচাই করতে পারে না তারা। মানুষের পক্ষে সম্ভব নয় ওষুধের কোয়ালিটি যাচাই করা। এটা ড্রাগ অথরিটিকে কন্ট্রোল করতে হবে। অনেক সময় ফার্মাসিতে যারা থাকেন তারাও পুশ করে দেন, সেটাও একটা বড় জটিলতা। হ্যাঁ, এটা তো বড় অব্যবস্থাপনা আমাদের দেশে। আমরা এই ম্যানেজমেন্ট নিয়ে আরেকটু বড় করে আলোচনা করবো, র্যাপিড ফায়ারটি শেষ করি। 4 নম্বর প্রশ্ন, আপনাদের ওষুধের দামে নীতি নির্ধারণে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হওয়া উচিত যেটি এখনো হয়নি?
এক নম্বর হচ্ছে আমাদের দেশে একটা 82 সালে বা 40 বছর আগে একটা অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা আছে। এই তালিকাটা যে তখন ঠিক করে ওষুধের দাম ঠিক করে দিয়েছে, এটা আর চেঞ্জ হয়নি। তো বছরে 1 পয়সা করে বাড়ালেও ওষুধের দাম 40 পয়সা বাড়ার কথা। আর এটা না বাড়ানোর কারণে দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং স্বাস্থ্য নষ্ট হচ্ছে। আর এই ওষুধগুলোর উৎপাদন মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম, যার কারণে কোম্পানিগুলো এগুলো উৎপাদন করতে আগ্রহ হারিয়ে ফেলছে। এই জন্য সরকারের উচিত নতুন করে একটা এসেনশিয়াল ড্রাগ লিস্ট প্রণয়ন করা এবং এই ড্রাগ লিস্টের দামটা প্রতি বছর যে পরিমাণ টাকার অবমূল্যায়ন হয় কমপক্ষে অতটুকুন দাম বাড়ানোর সুযোগ দেয়া। ইনফ্লেশনটা অ্যাডজাস্ট করা। হ্যাঁ, আর অন্যথায় এই ওষুধের ব্যবহার যথার্থ কখনোই করা যাবে না এবং মানুষের স্বাস্থ্য নষ্ট হবে এবং ইন্ডাস্ট্রিয়ালিস্টরা বিনিয়োগে আগ্রহ হারিয়ে ফেলবে। ওকে, পরের প্রশ্নে যেতে চাই। নতুন উদ্ভাবনের জন্য কোনটা সবচেয়ে বেশি জরুরি, বিনিয়োগ, গবেষক নাকি নীতিগত সহায়তা? তিনটি দরকার। ওকে, 6 নম্বর প্রশ্ন। একজন মেডিকেল সেন্স রিপ্রেজেন্টেটিভ বা এক্সিকিউটিভের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ কোনটি হওয়া উচিত? তার হচ্ছে যা সে মার্কেটিং করছে, বিক্রি করছে, এ সম্পর্কে তার পর্যাপ্ত নলেজ থাকা উচিত, না জেনে যাতে সে না যায়। ওকে, পরের প্রশ্ন 7 নম্বর। আপনার নিজের কোম্পানির অভ্যন্তরীণ ট্রেনিংয়ে যদি নতুন একটি বিষয় অন্তর্ভুক্ত করতে বলা হয়, আপনি কোনটি অবশ্যই করবেন এখন এই মুহূর্তে? এই মুহূর্তে আমরা ম্যানেজমেন্ট লেভেলে ট্রিপস নিয়ে আমরা ট্রেনিং দিচ্ছি সবাইকে। ওকে, ম্যানেজমেন্ট লেভেলে। আচ্ছা। আর মিড ম্যানেজমেন্ট লেভেলে আমরা গুরুত্ব দিচ্ছি চেঞ্জিং এনভায়রনমেন্টে কিভাবে সারভাইভ করা যাবে। এটা নিয়ে আপনারা এখন মিড লেভেলকে রেডি করছেন। ওকে, 8 নম্বর প্রশ্ন। দেশে কোন ওষুধের ব্যবহার সীমিত হওয়া উচিত বা বন্ধ হওয়া উচিত বলে আপনি মনে করেন? এমন কোন ওষুধ আছে? দেশে ওষুধের ব্যবহার সীমিত হওয়া উচিত। নাম্বার 1, অ্যান্টিবায়োটিক্স। এটা কন্ট্রোলড হওয়া উচিত, আরো 100% কন্ট্রোল হওয়া উচিত। নো প্রেসক্রিপশন, নো অ্যান্টিবায়োটিক, এই নীতিতে আমাদের চলে যাওয়া উচিত। সিঙ্গেল লাইন, নো প্রেসক্রিপশন, নো অ্যান্টিবায়োটিক্স। আপনি যদিও চিকিৎসক, আবার একটা ফার্মাসিউটিক্যালস কোম্পানির এমডিও, আমি জানতে চাই আপনি যদি এই দুটো পেশায় না থাকতেন আপনি কি হতেন? আমার টার্গেট ছিল আমি ফরেন সার্ভিসে যাব। ফরেন সার্ভিসে যাওয়ার ইচ্ছা ছিল। ওকে, 10 নম্বর প্রশ্ন। এটা একটু হাইপোথেটিক্যাল সিচুয়েশন, বাট আপনাকে আমি প্রশ্নটা করতে চাই, নতুনরা জানতে চাই। আপনাকে যদি একদিনের জন্য বা কিছু সময়ের জন্য ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব দেওয়া হতো, আপনি প্রথম কোন কাজটি করতেন? আমি প্রথম সেটা হচ্ছে এসেনশিয়াল প্রোডাক্ট লিস্টটা চেঞ্জ করার জন্য উদ্যোগ নিতাম। আর অত্যাবশ্যকীয় মেডিসিন এগুলো প্রোডাকশন এবং অ্যাভেইলেবিলিটি নিশ্চিত করতাম। আর ইনোভেশনের জন্য ওষুধ শিল্পের মালিকদের সাথে বসে ওনারা যেন R&Dতে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে ইনভেস্টমেন্ট বাড়ান, সেটার জন্য ওনাদেরকে উদ্বুদ্ধ করতাম। ওনাদেরকে নিয়ে ইউনিভার্সিটিগুলোর ফার্মেসি ডিপার্টমেন্ট, বায়োমেডিক্যাল সায়েন্সেস, কেমিস্ট্রি ডিপার্টমেন্ট অর্থাৎ বায়োলজিক্যাল সায়েন্সের যেসব সাবজেক্টগুলো আছে তাদের ডিনদের সাথে, ভাইস চ্যান্সেলরদের সাথে জয়েন্ট মিটিংয়ের ব্যবস্থা করতাম এবং তাদেরকে সাথে নিয়ে সরকারকে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ইনভলভ করে ইন্ডাস্ট্রিটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা প্ল্যান, একটা নেক্সট 50 ইয়ার্সের প্ল্যান, ওটাকে আবার 10 ইয়ার্স করে ভাগ করে 5টা প্ল্যান করে সেটাকে আবার 5 ইয়ার্স প্ল্যানে এনে তারপরে কাজ শুরু করার জন্য সবাইকে উদ্বুদ্ধ করতাম। ওকে, পরিকল্পনা খুব চমৎকার। আশা করি যাদের যে উত্তর দরকার তারা সেগুলো পেয়ে গিয়েছে। আমরা র্যাপিড ফায়ারের অংশটি শেষ করলাম, এবার একটু বড় প্রশ্নে যেতে চাই। যেটি বলছিলাম, আপনারা ওষুধ উৎপাদন করছেন, কিন্তু ওষুধের ব্যবস্থাপনা নিয়ে আমার মনে অনেক প্রশ্ন আছে। আমি দুইটা বিষয় বলেই দিই। একটা বিষয় আপনি অলরেডি বলে ফেলেছেন, সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ বেচা কেনা। যে কেউ চাইলেই দোকানে গিয়ে অ্যান্টিবায়োটিক কিনতে পারে এবং আমরা অ্যান্টিবায়োটিক এমনভাবে রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে, এমন ভয় করা হয় যে আমরা সামনে এতটাই বেশি অ্যান্টিবায়োটিকের প্রতি সংবেদনশীল হয়ে যাব, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা এতই কমে যাবে যে আগামীতে হয়তো আমাদেরকে অন্য কোনো দেশ ভিসা দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে না করে দিতে পারে যে তোমাদের কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা নেই। এতটা ভয়ঙ্কর দিকে আমরা যাচ্ছি। এটা এক ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট ক্রাইসিস। দ্বিতীয়ত হচ্ছে ওভার দ্য কাউন্টার মেডিসিন, অর্থাৎ দোকানে গেলে যে ওষুধগুলো আমরা খুব সহজে কিনতে পারি, প্রেসক্রিপশন দেওয়া লাগে না, এগুলোরও যাচ্ছে তাই ব্যবহার হচ্ছে, যথেচ্ছ বেচা কেনা হচ্ছে। সবগুলোর মান যে একই রকম না সেটা আপনিও জানেন। আমরা কি করব? এখানে আমাদের দেশে
ওষুধ প্রশাসনকে আরও বড় করতে হবে, লোকবল জনবল দিয়ে। সরকারের যে পলিসি আছে সেটা যদি আপডেট করা প্রয়োজন মনে করে সরকার আপডেট করবে, অন্যথায় যা আছে তা বাস্তবায়ন নিশ্চিত করবে। আর ওষুধটা লিখছে ডাক্তার, খাচ্ছে মানুষ, আবার ডাক্তারের কাছে না গিয়ে এদেশের যত কোটি মানুষ, বুঝের মানুষ, সবাই এক একজন ডাক্তার, নিজে ওষুধ কিনে খায় এবং কেউ কিছু বললে বলে ওটা কিনে তুমি খাও, ভালো হয়ে যাবে। আসলে ওষুধ খাওয়ার ক্ষেত্রে জনসচেতনতা খুবই প্রয়োজন। দেশের সব মানুষের জন্য স্বাস্থ্য ব্যবস্থা তৈরি না থাকার কারণে, সকল মানুষের স্বাস্থ্য সেবা পাওয়ার নিশ্চয়তা না থাকার কারণে, সকল মানুষের ডাক্তারের কাছে যাওয়ার অ্যাক্সেস না থাকার কারণে, সকল মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য দেশে কোনো সিস্টেম না থাকার কারণে নিজেই ডাক্তার বনে যায়, নিজে ওষুধ কিনে, আর মহল্লার ওষুধের দোকানদার যিনি যে ক্লাস 8 পাস অথবা ক্লাস 10 পাস, উনিও একজন ডাক্তার, উনি ওষুধ দিয়ে দিচ্ছেন। এই অব্যবস্থাপনায় কম্প্রিহেন্সিভলি পরিকল্পনা নিয়ে এটা পরিবর্তন করতে হবে। সবচেয়ে আশার দিক হচ্ছে যে থাউজেন্ডস অফ ফার্মাসিস্ট প্রয়োজন দেশে, ফার্মেসিতে ওষুধ ডিসপেন্সিংয়ের জন্য। আমাদের দেশে হাজার হাজার ফার্মাসিস্ট রয়েছে, কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে মেডিসিন ডিসপেন্সিংয়ের নীতিমালা প্রপারলি তৈরি নেই, আর যা আছে এটার কোনো বাস্তবায়ন নেই। ওষুধ বিক্রি করার জন্য প্রত্যেকটা দোকানে ফার্মাসিস্ট থাকা উচিত, ম্যান্ডেটরি থাকা উচিত। আর যেখানে সেখানে যত্রতত্র পৃথিবীর কোথাও ওষুধের দোকান নেই, এখানে কেন থাকবে? এখন আমি একজন ইন্ডাস্ট্রির লোক হিসাবে হয়তো এই কথাটা ইন্ডাস্ট্রির কিছুটা বিপক্ষে যাচ্ছে। আউটলেট যত কমবে আমার বিক্রি তত কমার সম্ভাবনা আছে। তো কিন্তু আমাদের তো ব্যবসাও করতে হবে, জনস্বাস্থ্য দেখতে হবে। আমি একজন চিকিৎসক, আমি একটা ইন্ডাস্ট্রির মালিকানার সাথে সম্পৃক্ত। আমি তো একজন মানুষ, আমি দেশের একজন সচেতন নাগরিক। আমি যদি ওই সচেতনতার জায়গা থেকে, নাগরিকত্ববোধের জায়গা থেকে, নাগরিকের দায়িত্ববোধ থেকে আমি কথা বলি, সেক্ষেত্রে আমি বলবো ফার্মেসির যে আউটলেট, এটা কোথায়, কতজন মানুষের এলাকায় কতটা ফার্মেসির পারমিশন থাকবে, আউটলেট হতে পারবে। ফার্মেসি দেওয়ার আগে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন গিয়ে বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গিয়ে এটা ভিজিট করে আসবে, তারপরে লাইসেন্স হবে। আছে নিয়ম কিছু, কিন্তু এটার বাস্তবায়ন নেই। এটা যতক্ষণ করতে পারবে না এবং এটার উপর কন্টিনিউড ম্যানার ফলো আপ থাকবে না, মনিটরিং থাকবে না, কখনো এটা সম্ভব না। আর এই ব্যবস্থাপনা যে আমরা করতে পারছি না, এর কারণে জনস্বাস্থ্যের যে মারাত্মক ক্ষতি ইতিমধ্যে হয়েছে এবং হবে, এবং WHO যে এজিউম করছে 2050 সালের মধ্যে এই আমাদের মতো দেশগুলোতে একটি ভয়াবহ অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্স ঘটতে পারে, এবং হঠাৎ এনি নিউ জার্ম অর এনি মডিফাইড ব্যাকটেরিয়া যদি নতুন রূপে আবির্ভূত হয়, একটা ম্যাসাকার হয়ে যাবে। এবং এই ড্রাগ রেসিস্ট্যান্সের কারণে শুধু ড্রাগ রেসিস্ট্যান্স না, মাল্টিপল ড্রাগ রেসিস্ট্যান্স। এখন দেখা যাচ্ছে রুগীদেরকে ব্লাড টেস্ট করার পরে দেখা যাচ্ছে 1-2টা অ্যান্টিবায়োটিক তার বডিতে ক্রিয়াশীল, আর কোনো অ্যান্টিবায়োটিক লেখা যাচ্ছে না। এর কারণটা কি? সবচেয়ে দামি হায়ার অ্যান্টিবায়োটিক যেটা, এটা আজকে মার্কেটে যাওয়ার পরে কালকেই এটা দেখা যাচ্ছে টেকনাফের বাজারে পাওয়া যাচ্ছে, এটা শ্যামনগরের প্রত্যন্ত গ্রামে পাওয়া যাচ্ছে, এটা নর্থ বেঙ্গলের অতি ভেতরের কোনো বাজারে এটা পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে মনপুরা দ্বীপের কোনো বাজারেও পাওয়া যাচ্ছে। অথচ এই অ্যান্টিবায়োটিক পৃথিবীতে সিলেক্টিভলি ইউজ হয়, ভেরি সিলেক্টিভলি। অনেক অ্যান্টিবায়োটিক যখন ইউজফুল হবে না, শুধু তখন এটা ইউজ হবে একটা পার্টিকুলার ডিজিজের জন্য। দেখা যাচ্ছে যাদের কোনো জ্ঞান নেই তাদের কাছে মেডিসিন চলে যাচ্ছে, এবং সে স্টার্ট করছে এই অ্যান্টিবায়োটিক দিয়ে। হোয়াই? সে দেখাতে চাচ্ছে তোমার ডাক্তার দেখানোর কোনো প্রয়োজন নেই, তুমি আমার কাছে আসলেই তাড়াতাড়ি তোমার জ্বর নেমে যাবে। অর্থাৎ সে একটা ব্রড স্পেকট্রাম স্টার্ট করেই একটা ভেরি
পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক, একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিয়ে, অর্থাৎ যে কারণেই জ্বর আসুক তার জন্য তার জ্বরটা যেন ঠিক হয়ে যায়। অথচ জ্বরের ট্রিটমেন্টের কতগুলো গাইডলাইন আছে, যে প্রথম দিন কি দেবে, 3 দিন 4 দিন পর্যন্ত কি দেবে, এরপরে কোন ব্লাড টেস্ট করবে, এরপরে কোন মেডিসিন দেবে, এভাবে স্টেপ বাই স্টেপ গ্লোবাল ট্রিটমেন্ট স্ট্রাকচার আছে, যেটাকে আমরা ট্রিটমেন্ট রেজিম বলে থাকি। এটা আছে, পলিসি গাইডলাইন আছে, সারা দুনিয়া জোড়া আছে। কিন্তু এটা তো আর এই গ্রামের একজন ওই যে ওষুধের দোকানদার, উনি তো জানেন না, উনি ধরেই একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছে। ওনার এখানে ক্যারিশমাটা হচ্ছে উনি বুঝাতে চান ওনার কাছে আসলে রোগ ভালো হয়ে যাবে, সবাই যেন লাইন ধরে ওনার কাছ থেকে ওষুধ কিনে। এই জন্য আপনারা দেখবেন ইভেন ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত এখনও বাংলাদেশে রেগুলার MBBS ডাক্তার নেই, অথবা বাংলাদেশ সরকার পোস্টিং দিলেও রাখার ব্যবস্থা নেই। সেখানে কিন্তু মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, সাকমো এবং যারা ডাক্তারদের হেল্পিং হ্যান্ড থাকেন তারাই ওখানে ডাক্তারি করছে, বিশাল দোকান নিয়ে তারা বসে আছে, লাইন ধরে ওষুধ কিনে। এরকম অনেক উন্নত থানার উন্নত ইউনিয়ন, যেখানে 10টা ব্যাংক আছে, 5টা ব্যাংকের ব্রাঞ্চ আছে, ওই জায়গাতেও ওষুধ এভাবে অবলীলায় বিক্রি হচ্ছে, যেটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। আমি একজন সচেতন নাগরিক হিসেবে বলছি, এটা হয়তো ইন্ডাস্ট্রির কিছুটা বিপক্ষে যাচ্ছে, কারণ আউটলেট কমবে, ইন্ডাস্ট্রিতে বিজনেস কমবে, এটা অনেকের ধারণা। আমার বক্তব্য হচ্ছে, আমরা কি বেশি ওষুধ বানিয়ে মানুষকে বেশি ওষুধ খাইয়ে টাকা ইনকাম করতে চাই, না মানুষের স্বাস্থ্য এবং স্বার্থ সংরক্ষণ করে পর্যাপ্ত পরিমাণে ওষুধ খাইয়ে পর্যাপ্ত লাভটা করতে চাই? তাহলে এর জন্য ইন্ডাস্ট্রিয়ালিস্টদেরও একটা বক্তব্য নিতে হবে, সায়েন্টিস্টদের ভাবনাটা এবং জ্ঞানটা নিতে হবে, সরকারকে সে আলোকে পলিসি করতে হবে। এখানে দেখা যায় যে ইন্ডাস্ট্রি এবং সরকার মাঝে মাঝে মুখোমুখি হয়ে যায়। এটা হচ্ছে জ্ঞানের স্বল্পতার কারণে। কাদের জ্ঞানের স্বল্পতা আমি পার্টিকুলারলি বলবো না, প্রত্যেকে। আমি যদি আজকে শুধু কথা বলি, আমি একজন নিজে প্রফিট ম্যাক্সিমাইজেশনের সেন্স নিয়ে যদি কথা বলি, তাহলে আমার কথাটা কখনো রাইট হবে না। আমি যদি শুধু চিকিৎসক হিসেবে কথা বলি, কথাটা রাইট হবে না। আর আমি যদি সরকারের একজন আমলা কর্মকর্তা হিসেবে কথা বলি, রাইট হবে না। আমি শুধু একজন সোশ্যাল সায়েন্টিস্ট হিসেবে কথা বলি, এটা রাইট হবে না। সবাইকে একই প্ল্যাটফর্মে আসতে হবে এবং উদ্দেশ্য থাকতে হবে দেশের জনগণ তাদের স্বাস্থ্য, তাদের স্বার্থ ন্যায্য মূল্যে, কম মূল্যে তাদের যেন হেলথ কাভারেজ থাকে, তাদের ইউনিভার্সাল হেলথ কাভারেজ নিয়ে, যেটাকে আমি এভাবে বলতে চাই যে প্রত্যেকটা ব্যক্তির স্বাস্থ্যসেবা পাওয়ার যে নিশ্চয়তা, এটা নিশ্চিত করতে হবে। যদিও আমরা একটা শুভঙ্করের ফাঁকিতে বসবাস করছি, আমরা জানি যে এটা একটা মৌলিক চাহিদা, এটা সরকার পূরণ করবে, সরকার এটা পূরণ করতে বাধ্য। আমি আসলে বাস্তবে এরকম কোনো কিছুই দেখতে পাচ্ছি না। আরেকটা কথা, আপনি আমাকে আগের সেকশনে কোশ্চেন করেছিলেন যে ক্যান্সারের কথা। ক্যান্সারের ওষুধ আমরা কি আমাদের হসপিটালগুলোতে প্যারাসিটামল কি আমরা ফ্রি দেওয়া উচিত, না ক্যান্সারের প্রোডাক্ট ফ্রি দেওয়া উচিত? এখন যার টাকা নেই তার কোনো ক্যান্সারের চিকিৎসা নেই, যার টাকা নেই তার ডায়াবেটিসের চিকিৎসা নেই, যার টাকা নেই তার সিরিয়াস কোনো রোগের চিকিৎসা নেই। তো এই জন্য আমাদের টোটাল স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। আমাদের মতো স্বল্পোন্নত দেশেরও অনেক জায়গায় স্বাস্থ্য ব্যবস্থা উন্নত আছে, সেটাকে সামনে রাখতে হবে। আর উন্নত বিশ্বের শুধুমাত্র ড্রাগকে ফলো করলে হবে না, উন্নত বিশ্বের স্বাস্থ্যসেবাকেও আমাদের ফলো করতে হবে। আমরা ওষুধ যখন কিনতে চাই, আমরা যখন বিদেশে যাই, আপনারা যারা বিভিন্ন সময় বিদেশে যান, আপনারা দেখবেন ফার্মেসির দোকান তো এক তো চোখেই পড়ে না, এবং যখন চোখে পড়ে আপনি গেলেই যে আপনাকে যে কোনো ওষুধ বিক্রি করে দেবে তা কিন্তু না। বিশেষ করে গুরুত্বপূর্ণ ওষুধ তারা কখনোই আপনাকে দেবে না। সহজে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া সেখানে ওষুধ চাওয়াটাও এক ধরনের অপরাধ। তার ঠিক উল্টো দিকে আপনি যদি বাংলাদেশকে দেখেন, বাংলাদেশের যে কোনো দোকানে যে কোনো ওষুধ চাইলে আপনাকে তারা সেটি দিয়ে দিবে। ইদানিং তো দেখি যে ঘুমের ওষুধের ক্ষেত্রেও জিজ্ঞেস করে না, অনেক সময় দিয়ে দেয়। তার মানে আমাদের কোথাও একটা সমস্যা রয়েছে। ওষুধ উৎপাদনটি গুরুত্বপূর্ণ, ওষুধের ওভারঅল ব্যবস্থাপনাটা জরুরি, এবং সেই ব্যবস্থাপনাটাতে যে গলদ আছে এটাকে আসলে প্রফিট ম্যাক্সিমাইজেশনের জায়গা থেকে দেখলে হবে না। ওষুধের আসলে দায়িত্বশীল বেচাকেনা হতে হয়, এবং সেটি যদি নিশ্চিত করা যায় তাহলে বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির যে অ্যাকচুয়াল ইমপ্রেশন আমরা বিশ্বের সামনে তুলে ধরতে চাই সেটি তৈরি হবে। শুধুমাত্র গতানুগতিক ওষুধের বাইরে থেকে বের হয়ে এসে আমাদের যেমন গবেষণাগুলো করা দরকার, ম্যানেজমেন্টগুলো নিয়ে আমাদেরকে আসলে অনেক বেশি ভাবা দরকার। তাহলেই মানুষ, যেটি জনাব লকিউতুল্লাহ বলছিলেন যে গরিব মানুষের আসলে কঠিন রোগের চিকিৎসা হয় না, সেটি নিশ্চিত তখনই আসলে আমরা করতে পারবো যদি আমরা আরেকটু দায়িত্বশীল হই ওষুধের ক্ষেত্রে। কাজে দোকানে গিয়ে কখনো যে কোনো ওষুধ চেয়ে ফেলবেন না, ডাক্তারের পরামর্শটি জেনে নেবেন। ফার্মেসির দোকানের দোকানের যে লোকটি থাকেন তার বুদ্ধিতে তো ওষুধ কেনাই যাবে না। এতক্ষণ ধরে যারা আয়োজন দেখেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ, সবাই অনেক ভালো থাকবেন।